সবার জন্য শ্রদ্ধা ও শুভেচ্ছা। আজকের প্রসঙ্গ পর্ব রবীন্দ্র নাটক। ইউজি সেমিস্টার 5 বাংলা অনার্সের ডিএসই 2 পেপারে যে দুটো নাটক রয়েছে, মুক্তধারা এবং রাজা, এই প্রসঙ্গে আলোচনার আজ প্রাথমিক ধারা বা প্রাথমিক পর্ব। এই পর্বের আলোচনা রবীন্দ্র নাটক প্রসঙ্গে। আজকের প্রথম ধারা। রবীন্দ্রনাথ মূলত কবি। তিনি বিশ্ব সাহিত্যে তার কাব্য পরিচয়কে সবথেকে বড় করে দেখিয়েছেন এবং বিশ্ব সাহিত্যে তিনি পরিচিত কবি হিসেবে। কিন্তু এই পরিচয় তার সম্পূর্ণ পরিচয় নয়। তিনি বাংলা সাহিত্যের এমন কোনো দিক নেই যে দিক অবলম্বন করে তিনি তার লেখনী ধারণ করেননি। এবং সবচেয়ে বড় কথা, তিনি প্রত্যেকটি জায়গাতেই, প্রত্যেকটি স্তরেই তিনি তার চরমতম সৃষ্টিকে সংযোগ করেছেন। কাব্য ছাড়াও তিনি উপন্যাস, নাটক, প্রবন্ধ, গল্প সমস্ত কিছুই রচনা করেছেন। আজকে আমরা নাটক প্রসঙ্গে আলোচনা করব। নাটক রচনাতে তিনি তার কৃতিত্বকে যথেষ্টভাবে উপস্থাপন করেছেন। কিন্তু এখানে একটা রবীন্দ্র মানসের কথা বলে নেওয়া দরকার। তার এত সৃষ্টির পিছনে বড় যে অনুপ্রেরণা, সেটা এসেছিল কোথা থেকে? সূত্র অনুসারে যা পাই তা থেকে জানা যাচ্ছে যে রবীন্দ্রনাথ প্রাচীন ঐতিহ্যের প্রতি, ভারতবর্ষের প্রাচীন ঐতিহ্যের প্রতি অগাধ আস্থাশীল, শ্রদ্ধাশীল এবং ভক্তিশীল ছিলেন। এই ধারাটা এসেছে তার ছোটবেলায়। রবীন্দ্রনাথের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর খুব ভোরে উঠে ছাদের উপর উপনিষদ পড়তেন। রবীন্দ্রনাথ ছোটবেলা থেকেই এই অবস্থাটা দেখেছিলেন এবং তখন থেকেই উপনিষদের প্রতি তার আগ্রহ বা কৌতূহল বেড়ে যায়। পরবর্তীকালে তিনি উপনিষদ পাঠ করেন এবং প্রাচীন ঐতিহ্য সম্পর্কে অবগত হন। এরপর থেকেই তিনি প্রাচীন ঐতিহ্যের বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করেন। সেই সঙ্গে সঙ্গে তার চিন্তা চেতনা বদলে বদলে যায়। উপনিষদের মধ্য থেকে তিনি ব্রহ্মকে খুঁজে পেয়েছিলেন এবং বরাবরই তিনি চেষ্টা করেছেন নিজের অন্তরের মধ্যে ব্রহ্মকে খুঁজে নিতে। এই কারণে আমরা দেখতে পাই রবীন্দ্রনাথের লেখনীতে প্রকৃতি, মানুষ, ঈশ্বর একাকার হয়ে গেছেন। যাই হোক, প্রাচীন ভারতবর্ষের প্রথম সাহিত্য বেদ, তারপরে উপনিষদ, তারপরে সংস্কৃত নাটক। অর্থাৎ ভারতবর্ষের প্রাচীন ঐতিহ্যের মধ্যে নাটকের গুরুত্ব আছে। এই একটা ধারা। যেহেতু তিনি প্রাচীন ঐতিহ্যের প্রতি আস্থাশীল ছিলেন, সুতরাং নাটকের প্রতি তার মনোনিবেশ বাড়তে থাকে। তারপরে নাট্যশাস্ত্র সম্পর্কে আলোচনা, এই বিষয়গুলো তাকে অনুপ্রাণিত করেছিল। এই একটা ধারার পাশাপাশি সেখান থেকে তিনি ঐতিহ্যর সঙ্গে সঙ্গে চিন্তা এবং অনুভূতিকেও যোগ করতে শিখে গেছেন। এটা প্রথম ধারা। দ্বিতীয় ধারায় তিনি যে পরিবেশে জন্মগ্রহণ করেছিলেন, সেখানের পরিবেশ ছিল সংস্কৃতিপ্রবণ পরিবেশ। সুতরাং জোড়াসাঁকোতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি নাট্য অনুষ্ঠানও হতো। রবীন্দ্রনাথ ছোটবেলা থেকেই এই সমস্ত অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। ফলত তারও কৌতূহল এবং নিজেকে প্রমাণ করার একটা প্রবল আকাঙ্ক্ষা জন্মে। তিনি
এই কৌতূহল থেকেই, অনুপ্রেরণা থেকেই নাটক রচনায় মন দেন। আলোচনার সুবিধার জন্য আমরা তার নাটককে কয়েকটি পর্যায়ে ভাগ করে নেব। প্রথম পর্যায়ের নাটক কাব্যনাট্য, নাট্যকাব্য, গীতিনাট্য, নৃত্যনাট্য। এই ধারার মধ্যে উল্লেখযোগ্য নাটক বাল্মীকি প্রতিভা, মায়ার খেলা, রুদ্রচণ্ড, চিত্রাঙ্গদা, বিদায় অভিশাপ প্রভৃতি উল্লেখযোগ্য। এই পর্যায়ের নাম এরকম হলো কেন একটু বলে নিই। বললাম কাব্যনাট্য, নাট্যকাব্য, গীতিনাট্য ও নৃত্যনাট্য, এগুলো প্রত্যেকটি মূলত নাটক। যেহেতু নাট্য শব্দটা সব শব্দের সঙ্গেই যুক্ত আছে, তবে নাটকের পাশাপাশি মূল যে ধারা বা মূল যে বৈশিষ্ট্য, সেগুলো সেই শব্দের অন্য অংশের সঙ্গে যুক্ত। যেমন কাব্যনাট্য, এখানে নাটক মুখ্য হলেও কাব্যগুণ প্রাধান্য পেয়েছে বেশি। নাট্যকাব্য, নাটক হলেও কাব্যগুণ বেশি প্রাধান্য পেয়েছে। ধারা দুটো পরিষ্কার হয়ে যাওয়া ভালো। কাব্যনাট্য হচ্ছে কাব্যের আকারে লেখা নাটক, আর নাট্যকাব্য হচ্ছে নাটকের আকারে লেখা কাব্য। মূলত নাটকের ধারা বজায় আছে দুটোতেই, এবং কাব্যের ধারাও বজায় আছে। নৃত্যনাট্য হলো নৃত্যকে প্রধান অংশ করে একটা নাটকের সৃষ্টি। গীতিনাট্য হলো গীতকে আশ্রয় করে, সঙ্গীতকে আশ্রয় করে একটা নাটকের সৃষ্টি। এই হলো প্রথম পর্যায়ের নাটক। দ্বিতীয় পর্যায়ের নাটক হলো নিয়মানুগ নাটক। নিয়মানুগ কি জিনিস না, নিয়মানুগ হলো একটা নাটকের ধারা বহুদিন থেকে চলে আসছে, যেমনভাবে রবীন্দ্রনাথ সেই নাটককে তেমনিভাবেই ব্যবহার করলেন, লিখলেন। এই নাটকের মূল ধারার মধ্যে পড়ে পঞ্চাঙ্ক, 5টি অঙ্ক বিশিষ্ট নাটক। সংস্কৃত সাহিত্যে যে নাটকগুলো রয়েছে সেগুলো মোটামুটি প্রায় 5টি অঙ্ক দ্বারা গঠিত। সুতরাং এই ধরনের নাটককে পঞ্চাঙ্ক নাটক বলা হয়, যেহেতু 5টা অঙ্ক দ্বারা গঠিত। এই পর্বের উল্লেখযোগ্য নাটকগুলি হল রাজা ও রানী, বিসর্জন, প্রায়শ্চিত্ত প্রভৃতি। তৃতীয় পর্যায়ের নাটক, তৃতীয় পর্যায়ের নাটক হলো রঙ্গনাট্য, অর্থাৎ রঙ্গ রসিকতার মধ্য দিয়ে যেখানে হাস্যরস সৃষ্টি হয়েছে, এই ধরনের নাটকগুলোকে বলা হয় রঙ্গনাট্য। এই পর্যায়ের নাটকের মধ্যে উল্লেখযোগ্য নাটক হল গোড়ায় গলদ, বৈকুণ্ঠের খাতা, হাস্যকৌতুক, ব্যঙ্গকৌতুক এবং চিরকুমার সভা। এর পরের পর্যায়ে সামাজিক নাটক। সামাজিক নাটক হলো একটা প্রচলিত সমাজ ব্যবস্থায় থাকার সময় সেই সময়কার যে চিত্র সমাজের মানুষের, তাদের কথাবার্তার, তাদের কার্যকলাপ, এই সমস্ত মিলেমিশে একটা নাটকের আঙ্গিক দান করাকে বলা হয় সামাজিক নাটক। রবীন্দ্রনাথ সামাজিক নাটকের প্রতি তেমন গুরুত্ব দেননি, তবে তার মধ্যে যে সমস্ত নাটকগুলো উল্লেখযোগ্য তেমন দু একটি নাটকের নাম হল শোধবোধ, বাঁশরি। 5 নম্বর পর্যায় অর্থাৎ সর্বশেষ পর্যায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায় হল রূপক ও সাংকেতিক নাটক। রবীন্দ্রনাথ সারা বিশ্বব্যাপী যদি পরিচিত হয়ে থাকেন নাটকের জগতে, তাহলে তার রূপক সাংকেতিক নাটকগুলি তাকে এই পর্যায়ে নিয়ে গেছে। রূপক সাংকেতিক নাটক কি জিনিস না, কোনো কিছুকে সংকেত হিসেবে গ্রহণ করে, কোনো কিছুকে রূপক কল্পনা করে
তার সৃষ্টিকে তিনি নাট্যরূপ দান করেছেন। এই অংশেই রবীন্দ্রনাথের চিন্তাভাবনা এবং অনুভূতি প্রবণতা সবচেয়ে স্পষ্ট রূপে ধরা পড়েছে। এই রূপক সাংকেতিক নাটক হলো একটা রেনেসাঁস বা বিপ্লব বলা চলে। এর আগে এইভাবে নাটককে কেউ সৃষ্টি করার ক্ষমতা দেখাননি। এখানে বাস্তবতা, কল্পনা, সাংকেতিকতা, রূপক কল্পনা সবকিছু মিলেমিশে একাকার হয়ে গেছে। এই পর্যায়ের গুরুত্বপূর্ণ নাটকগুলি হলো রাজা, অচলায়তন, ডাকঘর, মুক্তধারা, রক্তকরবী প্রভৃতি। এই পর্যায় থেকেই রাজা এবং মুক্তধারা নাটক দুটি নেওয়া হয়েছে এবং পাঠ্যাংশের অন্তর্গত করা হয়েছে। তাহলে এখান থেকে একটা ছোট প্রশ্নের সমাধান পেয়ে যাচ্ছি। রাজা ও মুক্তধারা নাটক দুটি কি ধরনের নাটক? উত্তর পাচ্ছি রূপক ও সাংকেতিক নাটক। আজকের পর্ব এই পর্যন্ত। পরের পর্বে আসবো রূপক এবং সাংকেতিক নাটক প্রসঙ্গে।